ওয়েলকাম স্টুডেন্ট। আজকে দেখো আমরা ভ্যালেন্স বন্ড থিওরি সম্পর্কে একটা ভ্যালেন্স বন্ড থিওরির যে কোশ্চেনগুলো তোমাদের আসে উচ্চ মাধ্যমিক বা বিশেষত নিট জয়েন্টের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর করার জন্য আমরা একটা সহজ কৌশল শিখে নেব, যাতে আমরা সহজেই সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারি। তো এখান থেকে দেখো কোশ্চেনগুলো কি আসে কোনো যৌগের, যেমন এখানে দেখো আমি একটা কোশ্চেন দিয়ে দিয়েছি যে CONH3 6 যৌগে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন এবং চুম্বকীয় ধর্ম কীরূপ হবে। আচ্ছা, এখানে একটা ধর্ম যুক্ত করে দাও, চুম্বকীয় ধর্ম কীরূপ হবে। এখন দেখো শুধু এই দুটোতেই কোশ্চেন আসে না, এর সঙ্গে আরও আসতে পারে যে যৌগটির লো স্পিন কমপ্লেক্স হবে না হাই স্পিন কমপ্লেক্স হবে, বা যৌগটা ইনার অরবিটাল কমপ্লেক্স হবে না আউটার অরবিটাল কমপ্লেক্স হবে। এই কোশ্চেনগুলো দেখবে তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং বিশেষত কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ নিট বা জয়েন্ট এদের ক্ষেত্রে প্রচুর এইরকম কোশ্চেন দেয়। তাহলে এই কোশ্চেনগুলো করার জন্য আমরা আজকে একটা খুব সহজ কৌশল শিখে নেব। তো দেখো এই কৌশলটা জানার জন্য আমাদের কি জানতে হবে। প্রথমেই দেখো এই কৌশল বা ট্রিক্সটার জন্য আমাদের কি জানতে হবে। ট্রিক্স 1 নম্বরে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম। অক্সিডেশন নাম্বার অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা জানতে হবে। এই জারণ অবস্থা নির্ণয় তোমাদের ক্লাসে আলোচনা করা হয়েছে, খুব সহজে জারণ অবস্থা নির্ণয়। এছাড়াও দেখো দ্বিতীয় যেটা জানতে হবে, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যে লিগ্যান্ডগুলো যুক্ত আছে সেই লিগ্যান্ডগুলো কীরূপ, অর্থাৎ তোমার কি আছে উইক ফিল্ড লিগ্যান্ড অর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যে লিগ্যান্ডটা যুক্ত আছে সেই লিগ্যান্ডটা কি উইক ফিল্ড লিগ্যান্ড অর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আমরা যদি এইগুলো নির্ণয় করতে পারি তাহলে আমরা যেরূপ কোশ্চেন আসবে সব অ্যান্সার করে দিতে পারবো। দেখো উইক ফিল্ড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য তোমাদের একটা আগে এইরূপ কীভাবে আমরা উইক ফিল্ড লিগ্যান্ড বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড জানবো তার একটা কৌশলের ছোট্ট ভিডিও আমি করে দিয়েছিলাম। তবু তোমাদের একবার এখানে বলে দিই, সাধারণত তোমার কী আছে, এটা নির্ভর করে ডোনার অ্যাটমের ওপর। ডোনার অ্যাটম যদি হ্যালোজেন অক্সিজেন হয় বা সালফার হয় তাহলে হয় উইক ফিল্ড লিগ্যান্ড, আর ডোনার অ্যাটম যদি নাইট্রোজেন ফসফরাস বা কার্বন হয় তাহলে হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এখন দেখো আমরা তাহলে এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই যৌগটা নিয়ে আলোচনা করি। CONH3 6 এখানে দেখো তো কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার কি হবে। অক্সিডেশন নাম্বার কত হবে, আমি ধরলাম কোবাল্টের X, 6টা অ্যামোনিয়া 6 × 0 কারণ অ্যামোনিয়া প্রসম ইকুয়াল টু কত হবে আধান +3 আর কি হয়ে গেল X সমান +3। তাহলে এখানে কোবাল্ট কি অবস্থায় আছে 3+ আছে। কোবাল্টের ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস কি হয়, কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত 27। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে আর্গন 4s2 3d7। এইটা যদি পরমাণুর হয় তাহলে 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস কত হবে 4s থেকে দুটো ইলেকট্রন বেরোবে 3d থেকে একটা, অর্থাৎ আর্গন 4s ভ্যাকেন্ট আমি 0 দিয়ে রাখলাম, না দিলেও হবে 3d6। এই এদের ক্ষেত্রে এবার বক্স ডায়াগ্রাম করছি। দেখো 3d 4s 4p, আমি এই তিনটেই নিলাম, 4dও নিতে পারতাম কিন্তু আমাদের এখানে লাগবে না। তোমাদের এগুলো করতে করতে অনুমান এসে যাবে কোনটা লাগবে কোনটা লাগবে না। এখন দেখো ডি এ 6টা ইলেকট্রন আছে, তাহলে 6টা ইলেকট্রন ভর্তি করে দিয়েছি। এবার দেখো তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এবার আসছে দ্বিতীয় টিক্স পয়েন্টের কাজ, অর্থাৎ লিগ্যান্ডটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড। লিগ্যান্ডটা দেখো এখানে অ্যামোনিয়া নাইট্রোজেন ডোনার অ্যাটম অর্থাৎ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি হবে ইলেকট্রন পেয়ার আপ হবে, অর্থাৎ এই ইলেকট্রন এখানে এই ইলেকট্রন এখানে। তাহলে ইলেকট্রন বিন্যাস কি দাঁড়াচ্ছে 3d 4s 4p।
এবার খেয়াল করো কোঅর্ডিনেশন নাম্বার কত, কোঅর্ডিনেশন নাম্বার 6। তোমরা জানো 6টা লিগ্যান্ড যুক্ত আছে, প্রতিটা লিগ্যান্ড কী করবে, একটা করে লোন পেয়ার দান করবে, এবং প্রতিটা লিগ্যান্ডের একটা করে লোন পেয়ার দান করার জন্য কি হবে, একটা করে খালি অরবিটাল দরকার। তাহলে 6টা লিগ্যান্ডের জন্য কি হবে, 6টা খালি অরবিটাল দরকার। তাহলে 6টা খালি অরবিটাল কি, দেখো এখান থেকে দুটো নেবে অর্থাৎ ডি থেকে দুটো নেবে, এস থেকে একটা অর্থাৎ D2 এস, তাহলে কটা হয়ে গেল, 3টে। পি থেকে বাকি 3টে নেবে অর্থাৎ D2 sp3, তাহলে এই হয়ে গেল হাইব্রিডাইজেশন। D2 sp3 কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়ে গেলে যৌগের গঠন কি হয়, গঠন হয় অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম, যৌগের গঠন পেয়েছি, হাইব্রিডাইজেশন পেয়েছি। এখানে যদি আমি আরেকবার অরবিটালগুলো লিখে দিই দেখো, তাহলে এই 6টা হাইব্রিড অরবিটাল, এগুলো ইলেকট্রন পূর্তি ছিল। এখানে দেখো প্রতিটা অ্যামোনিয়া কি করবে, এক জোড়া করে লোন পেয়ার দান করবে। 6টা অ্যামোনিয়া 6টা লোন পেয়ার জোড় দান করবে। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, গঠন পেয়ে গেছি, হাইব্রিডাইজেশন পেয়ে গেছি। হাইব্রিডাইজেশন কি হয়ে গেল, D2 sp3। এবার দেখো এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কি হয়, ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, যৌগের মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, তাহলে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। যৌগটা দেখো ইনার অরবিটাল অংশগ্রহণ করেছে, তাহলে যৌগটা কি, এদিকে লিখে দিচ্ছি ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল কমপ্লেক্স, কারণ কি, কারণ আভ্যন্তরীণ ডি কক্ষ সংকরায়নে অংশগ্রহণ করেছে, ইনার অরবিটাল কমপ্লেক্স। যৌগের মধ্যে দেখো ইনার অরবিটাল কমপ্লেক্স হলে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কম, তাহলে যৌগটা কি হবে, লো স্পিন কমপ্লেক্স। লো স্পিন কমপ্লেক্স। তাহলে এখান থেকে দেখো আমাদের যেরূপ গঠন দেয়, এই যেরূপ কোশ্চেন দিতে পারে, কি কি দিতে পারে, যৌগের গঠন দিতে পারে অক্টাহেড্রাল, হাইব্রিডাইজেশন চাইতে পারে sp3 D2 sp3, ম্যাগনেটিক মোমেন্ট চাইতে পারে। এখানে দেখো ডায়াম্যাগনেটিক হয়েছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট 0, অর্থাৎ এখানে তোমার কি আছে, মিউ সমান 0। যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, প্যারাম্যাগনেটিক হবে, সেখানে আমরা ম্যাগনেটিক মোমেন্ট নির্ণয় করে দেব। দেখো আভ্যন্তরীণ কক্ষ অংশগ্রহণ করেছে, তাহলে ইনার অরবিটাল কমপ্লেক্স। আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কম, যেহেতু ইলেকট্রন পেয়ার আপ হয়েছে, তাহলে কি হয়ে গেছে, লো স্পিন কমপ্লেক্স। তাহলে যৌগটার আমরা দেখো শুধু যৌগটা থেকে আমরা এই কনসেপ্ট দিয়ে এতগুলো ধর্মকে আমরা ব্যাখ্যা করে দিলাম। এরপর দেখো আমরা আরেকটা যৌগের অর্থাৎ Fe(F6) 3- যৌগের ক্ষেত্রে দেখে নেব, এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট গঠন কীরূপ হয়, বা লো স্পিন বা হাই স্পিন কমপ্লেক্স এবং হাইব্রিডাইজেশন কীরূপ হয়। তাহলে প্রথমেই আমাদের কি ছিল, নির্ণয় করব কেন্দ্রীয় পরমাণুর জ্বালন অবস্থা। দেখো Fe(X+6) ফ্লোরিন -1 ইকুয়াল টু আধান -3, और X সমান কি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ +3। তাহলে Fe পরমাণু ক্রমাঙ্ক কত, 26, ইলেকট্রন বিন্যাস কত, আর্গন 4s2 3d6। তাহলে এখানে দেখো Fe3+ আছে, অর্থাৎ হ্যাঁ Fe3+, তাহলে Fe3+ এর ক্ষেত্রে কি হবে, আর্গন 4s0 3d5। বক্স ডায়াগ্রাম করো ডি থেকে 3d5 3d 4d। ইলেকট্রন বিন্যাস আমাদের হয়ে গেছে। এবার লিগ্যান্ডকে খেয়াল করো, লিগ্যান্ড কি, Fe-
উইক ফিল্ড লিগ্যান্ড। কারণ কি হ্যালোজেন পরমাণু ডোনার অ্যাটম, উইক ফিল্ড লিগ্যান্ড, পেয়ার আপ হবে না। কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে 6টা খালি কক্ষক লাগবে। এখানে যখন পেয়ার আপ হচ্ছে না, এটা থেকে যাবে, কারণ যেখানে কোনো লোন পেয়ার গ্রহণ করতে পারবে না। যদি লোন পেয়ার গ্রহণ করে তাহলে প্রতিটা কক্ষে কি হবে? তোমার 3টে করে ইলেকট্রন হয়ে যাবে, যেটা পাউলির অপবর্জন নীতির পরিপন্থী। অতএব এই অরবিটাল ইলেকট্রন গ্রহণ করবে না। তাহলে এখানে 6টা আনপেয়ার, এই 5টা আনপেয়ার ইলেকট্রন থেকে যাবে। 6টা খালি কক্ষক দরকার, তাহলে এস এর একটা নেবে, পি এর 3টে নেবে, তাহলে এস P3, বাকি রইল কটা? 2টো, ডি থেকে 2টো নেবে, তাহলে sp3d2। তাহলে সংকর কক্ষ হয়ে গেল sp3d2। এখানে দেখো 6টা, প্রতিটা ফ্লোরিন F- একটা করে লোন পেয়ার দান করবে, অর্থাৎ একটা করে লোন পেয়ার দান করবে 6টা খালি কক্ষে। কোঅর্ডিনেশন নাম্বার 6 হলেই এখানে যৌগের গঠন কি হয়? অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল। হাইব্রিডাইজেশন কি হলো? হাইব্রিডাইজেশন দেখো, sp3d2 বাইরের কক্ষ অংশগ্রহণ করেছে, অর্থাৎ বাইরের ডি, বহিস্থ ডি অংশগ্রহণ করেছে, তাহলে আউটার অরবিটাল কমপ্লেক্স। আউটার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স। আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা বেশি, কারণ ইলেকট্রন পেয়ার আপ হয়নি, তাহলে হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স। আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, তাহলে ম্যাগনেটিক প্রপার্টি কী হবে? ম্যাগনেটিক প্রপার্টি ডায়াম্যাগনেট, এই প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিক মোমেন্ট কী হবে? তোমরা জানো সূত্র কী হয় ম্যাগনেটিক মোমেন্টের নির্ণয়ের? মিউ সমান √n ইন্টু n+2 বোর ম্যাগনেটন n, যেখানে আনপেয়ার ইলেকট্রন সংখ্যা, তাহলে 5 × 5+2 বোর ম্যাগনেটন। কারণ কি 5টা আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে 5 × 5+2 বোর ম্যাগনেটন, দ্যাট ইজ √35 বোর ম্যাগনেটন। তাহলে এখান থেকে দেখো কি হয়ে গেল? হাইব্রিডাইজেশন sp3d2, বহিস্থ কক্ষক অংশগ্রহণ করেছে আউটার অরবিটাল কমপ্লেক্স, ম্যাক্সিমাম সংখ্যক আনপেয়ার ইলেকট্রন, অর্থাৎ আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা বেশি, হাই স্পিন কমপ্লেক্স। আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে প্যারাম্যাগনেটিক। আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 5, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট 5 × √5 × 5+2 বোর ম্যাগনেটন। তাহলে এইভাবে দেখো, আমরা যদি এই সহজ সরল ট্রিক্সগুলো মনে রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর সহজেই করে ফেলতে পারবো। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। তাহলে তোমাদের একটা কোশ্চেন দেওয়া থাক, FeCN6 4- এই যৌগের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কি হবে? হাইব্রিডাইজেশন কি হবে আর ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? ম্যাগনেটিক মোমেন্ট কি হবে এইটা তোমরা নির্ণয় করবে। তাহলে দেখা যাবে তোমরা ব্যাপারটা শিখতে পেরেছো কিনা। নির্ণয় করে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অ্যান্সারটা 1 নম্বর, আচ্ছা নাম্বার দিয়ে দিলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। তাহলে তোমাদের ধারণা আরও পরিষ্কার হবে।